Hello everyone, this is Shakib from Scholar Educar. Welcome back to another new tutorial. আজকের টিউটোরিয়ালে আমি তোমাদেরকে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে অন্তরীকরণের উপরে বেশ কিছু প্রবলেমের সলিউশন করাবো। তোমরা যারা রেগুলার আমার টিউটোরিয়াল ফলো করো তারা হয়তো জানো যে আমি অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশনের উপরে এর আগে অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করছিলাম। তোমরা যারা ওই টিউটোরিয়ালগুলো দেখো নাই অবশ্যই দেখে নিবে। আজকের টিউটোরিয়ালে আমি তোমাদেরকে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে অন্তরীকরণের উপরে 5টি প্রবলেমের সলিউশন করাবো। যে প্রবলেমগুলো সলভ করতে গিয়ে তোমরা সহজে বুঝতে পারো না এমন টাইপের কিছু প্রবলেম আমি তোমাদের জন্য সিলেক্ট করে রেখেছি। সেই প্রবলেমগুলো আজকে আমি তোমাদেরকে অনেক সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তোমরা যদি এই প্রবলেমগুলো খুব সহজভাবে বুঝতে চাও অবশ্যই তোমাদেরকে পুরো টিউটোরিয়াল জুড়ে আমার সঙ্গে থাকতে হবে। আর তোমরা যদি একইভাবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথের উপরে আরো অন্যান্য চ্যাপ্টারের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের সলিউশনের টিউটোরিয়াল পেতে চাও অবশ্যই সেই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চলো কথা না বাড়িয়ে আজকে টিউটোরিয়ালটি শুরু করা যাক। তাহলে দেখো, প্রথমেই আমরা একটা বুয়েট 2016-17 সেশন থেকে আমরা একটা প্রবলেম সলভ করব। প্রবলেমে বলা আছে যদি y is equal to f of x এবং x is equal to 1/z হয় তবে দেখাও যে d square f by dx square is equal to z to the power 4 into d square y divided by dz square plus 2z cube into dy by dz। তাহলে আমাদেরকে দেখো দুইটা ফাংশন এখানে দেওয়া আছে, y is equal to f of x এবং x is equal to 1/z দেওয়া আছে। এখান থেকে আমাদেরকে প্রমাণ করে দেখাইতে বলছে। তার মানে বুঝতেই পারতেছো এটি পর্যায়ক্রমিক অন্তরজের ম্যাথ। এই প্রবলেমটা সলভ করতে গিয়ে তোমাদের অনেকের প্রবলেম হইতে পারে, যার কারণে আমি এটা তোমাদের জন্য সিলেক্ট করে রাখছি। তাহলে চলো প্রবলেমটা সলভ করা যাক। তাহলে প্রথমেই দেখো এখানে দেওয়া আছে x is equal to 1 divided by z দেওয়া আছে। তাহলে দেখো x is equal to 1 divided by z যেহেতু দেওয়া আছে, এটাকে যদি আমরা কি করি বলতো, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি একবার, তাহলে এখানে কত লিখতে পারবো? এই পাশে 1 লিখতে পারবো আর এই পাশে কত লিখতে পারবো? যেহেতু 1/z আছে তার মানে এখানে সামনে একটা মাইনাস আসবে, ডিভাইডেড বাই 1/z স্কয়ার ইনটু dz ডিভাইডেড বাই dx স্কয়ার লিখতে পারবো। তাহলে দেখো এখান থেকে তাহলে আমরা ফাইনালি dz ডিভাইডেড বাই dx স্কয়ার ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো বলতো? মাইনাস z স্কয়ার লিখতে পারবো না, সরি dz বাই dx। যেহেতু আমরা কি করছি বলতো, x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করছি, সুতরাং এখানে কি হবে বলতো? dz বাই dx হবে। তাহলে আমরা এখান থেকে dz বাই dx ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলতো? মাইনাস z স্কয়ার লিখতে পারি। এই ভ্যালুটা আমাদের অনেকবার কাজে লাগবে, সুতরাং এটা তোমরা একটু লাল কালি দিয়ে আমরা মার্কিং করে রাখলাম। দেন এখন দেখো আমাদের যেটা দেওয়া আছে, আমাদের এখানে বলা আছে y ইজ ইকুয়াল f of x দেওয়া আছে। তাহলে এই ফাংশনটা থেকে আমাদের কি করতে হবে বলতো? এটা আমাদের প্রুফ করে দেখাইতে হবে। এখন আমরা এটাকে পর্যায়ক্রমিকভাবে অন্তরীকরণ করব। তাহলে দেখো প্রথমে যদি আমরা কি করি বলতো, x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে আমরা এখানে লিখতে পারবো df ডিভাইডেড বাই dx ইজ ইকুয়াল টু dy ডিভাইডেড বাই dx লিখতে পারবো। দিয়ে তারপর দেখো এখান থেকে dy ডিভাইডেড বাই dz ইনটু dz ডিভাইডেড বাই dx অবশ্যই আমরা লিখতে পারবো। এখানে আমরা dz দ্বারা ভাগ করে দিয়েছি, এখানে dz দ্বারা কি করে দিয়েছি? গুণ করে দিয়েছি। এটা আমরা সহজেই লিখতে পারি। দেন এখন তোমরা যদি এখানে যদি লক্ষ্য করো, দেখো dz বাই dx এর একটা ভ্যালু দেওয়া আছে, সেই ভ্যালুটা হচ্ছে কত বলতো? মাইনাস z স্কয়ার। একটু আগে আমরা এটা বের করছি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো বলতো? dz বাই dx এর ভ্যালু মাইনাস z স্কয়ার লিখলাম, আর এটা যেটা অবশিষ্ট ছিল সেটা এখানে আমরা কি করলাম বলতো? লিখে দিলাম dy বাই dz লিখলাম। এখন দেখো আমরা এটাকে দেখো প্রমাণে দেওয়া আছে দুইবার অন্তরীকরণ করা হয়েছে, সুতরাং আমরা এটাকে কেবল একবার ডিফারেন্সিয়েশন করছি। এখন এটাকে আরেকবার আমরা কি করব বলতো? x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে দেখো আমরা এটাকে যদি আরেকবার x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে লিখতে পারবো d স্কয়ার f ডিভাইডেড বাই dx স্কয়ার ইজ ইকুয়াল টু, দেখো এখানে আমাদের কি আছে বলতো? z স্কয়ার আছে আর একবার কত আছে বলতো? dy বাই dz আছে। তাহলে এখানে আমরা কি করব বলতো? অন্তরীকরণের u v যে সূত্রটা রয়েছে সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে যদি এখানে মাইনাস z স্কয়ার কে যদি রেখে দিই, এটাকে যদি আবার আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো d স্কয়ার y ডিভাইডেড বাই dx dz লিখতে পারবো, প্লাস dy বাই dz কে এবার রেখে দিয়ে যদি মাইনাস z স্কয়ার কে যদি আরেকবার অন্তরীকরণ করা হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো মাইনাস 2z ইনটু dz ডিভাইডেড বাই dx লিখতে পারবো। ওকে, তাহলে এখন দেখো তো dz ডিভাইডেড বাই dx ইজ ইকুয়াল টু আমরা একটা ভ্যালু বের করে রাখছি না? এই যে এখানে আগে বের করে রাখছি মাইনাস z স্কয়ার। তাহলে আমরা কি করব বলতো? এখান থেকে এই ভ্যালুটা নিয়ে এসে এই যে এই dz বাই dx এর জায়গাতে বসিয়ে দিব। দিন দেখো আমরা এখানে একটু আরেকটু ক্যালকুলেশন করব। দেখো মাইনাস z স্কয়ার কে রেখে দিলাম, দেখো d স্কয়ার y ডিভাইডেড বাই
এখানে যদি আমরা কি লিখি বলতো ডি জেড স্কয়ার লিখি, আগে থেকে কি দেওয়া আছে বলতো ডি জেড আছে, আমরা এখানে কি লিখলাম বলতো ডি জেড স্কয়ার লিখলাম। সুতরাং তাহলে আমাকে কি করতে হবে বলতো লবে অর্থাৎ নিউমারেটরে ডি জেড দ্বারা গুণ করে দিতে হবে। তাহলে ডি জেড দ্বারা গুণ করে দিলে এখানে কত লিখতে পারবো, ডি জেড ডিভাইডেড বাই ডিএক্স লিখতে পারি। তাহলে দেখো তোমরা যদি এখানে লক্ষ্য করো তাহলে দেখতে পাবা এখানে শুধু কি ছিল বলতো, হরে ছিল ডিজেড ছিল, এখানে আমরা কিন্তু কি লিখলাম বলতো ডিজেড স্কয়ার লিখলাম। তার মানে এখানে আমরা কি করলাম বলতো লবের ডিজেড দ্বারা মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে সহজেই কিন্তু আমরা ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স ডিজেড থেকে আমরা কি লিখতে পারি বলতো ডি স্কয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিজেড স্কয়ার ইনটু ডিজেড ডিভাইডেড বাই ডিএক্স লিখতে পারি। প্লাস এখান থেকে দেখো আমরা লিখতে পারি মাইনাস 2z আছে, আর এখানে dz বাই dx এর জায়গাতে লিখতে পারবো মাইনাস z স্কয়ার লিখতে পারবো। তার মানে এখানে প্লাস 2z কিউব ইনটু dy ডিভাইডেড বাই dz লিখলাম। দেন এখানে দেখো এখান থেকেও কিন্তু একই ভাবে দেখো dz বাই dx এর জায়গাতে আমরা রিপ্লেস করে মাইনাস z স্কয়ার লিখতে পারি, কারণ আমরা এটা আগেই বের করে রাখছি। তাহলে এখান থেকে যদি এখানে মাইনাস z স্কয়ার লিখি তাহলে আমরা এখান থেকে ফাইনালি লিখতে পারবো z টু দি পাওয়ার 4 d square y divided by dz square plus 2 z cube into dy divided by dz লিখতে পারবো। তাহলে দেখো আমাদের যেটা প্রমাণ করতে বলছিল d square f divided by dx square is equal to আমরা কিন্তু এটা প্রমাণ করে ফেলছি। তাহলে তোমরা এখানে লক্ষ্য করো যদি y is equal to f of x এবং x is equal to 1 by z হয় তবে দেখাও যে d square f divided by dx square equal z square equal z to the power 4 d square y divided by dz square plus 2z cube into dy dz। তাহলে এটা আমরা কিন্তু খুব সহজে প্রমাণ করে ফেললাম। এই প্রবলেমটা আসছিল বুয়েট 2016-17 সেশনে। এখন আমরা এরপরে আরো 4টি প্রবলেম সলভ করব। অবশ্যই তোমরা পুরো টিউটোরিয়াল জুড়ে আমার সঙ্গেই থাকবে। তাহলে দেখো আমরা আজকের টিউটোরিয়ালে সেকেন্ড প্রবলেমটা সলভ করব। সেকেন্ড প্রবলেমে বলা আছে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি root over x square plus 2 divided by 3x minus 6 এর মান নির্ণয় করতে বলা হয়েছে। এই প্রবলেমটা দেখো রুয়েট 2017-18 সেশনে আসছিল। এখন আমরা এই প্রবলেমটা সলভ করব। দেখো এখানে দেখো লিমিটিং ভ্যালুটা কত দেওয়া আছে, x টেন্ডস টু ইনফিনিটি দেওয়া আছে। এখন দেখো এই প্রবলেমটা সলভ করতে গেলে যদি আমরা x is equal to ধরে নিই let x is equal to 1 divided by h, তাহলে কিন্তু আমরা প্রবলেমটা অনেক সহজেই সলভ করতে পারি। দেখো এখানে x এর লিমিট দেওয়া আছে x টেন্ডস টু ইনফিনিটি। যদি x টেন্ডস টু ইনফিনিটি হয় তাহলে এখান থেকে আমরা কত লিখতে পারবো বলতো h টেন্ডস টু 0 লিখতে পারবো না। তাহলে দেখো যেখানে যেখানে x আছে সেখানে সেখানে এখন আমরা কি লিখবো বলতো x 1 ডিভাইডেড বাই h লিখবো, আর x এর লিমিটটা চেঞ্জ করে কত লিখবো বলতো h টেন্ডস টু 0 লিখবো। তাহলে দেখো আমরা খুব সহজে এটা সলভ করতে পারি। তাহলে এখান থেকে লিমিট h টেন্ডস টু 0 ইনটু রুট ওভার, দেখো এখানে x এর জায়গাতে আমরা কত লিখবো বলতো 1 ডিভাইডেড বাই h এর উপরে স্কয়ার প্লাস 2 ডিভাইডেড বাই 3 ইনটু 1 divided by h minus 6। দেন এখান থেকে দেখো লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0, আর এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করে লিখতে পারবো 1 plus 2 h square divided by h, যেহেতু এখানে দেখো রুট ওভার ছিল সুতরাং h স্কয়ার এর উপর রুট করলে কত হবে বলতো শুধু h হবে। এখান থেকে লিখতে পারবো 3 minus 6h divided by h লিখতে পারবো। এখান থেকে h আর h কি করব বলতো আমরা কেটে দিতে পারবো। দেন এখান থেকে আমরা লিখতে পারবো লিমিট h tends to 0 into root over 1 plus 2h square divided by 3 minus 6h। তাহলে দেখো এখন যদি আমরা এখানে লিমিটের যে ভ্যালুটা h এর tends to 0 আছে সেটা যদি এখানে বসাই দিই তাহলে আমরা এখান থেকে ফাইনালি পাবো 1 divided by 3। তাহলে এটাই হলো আমাদের কি বলতো লিমিট x tends to infinity root over x square plus 2 divided by 3x minus 6 এর মান। বুঝতে পারছো খুব সহজেই আমরা কিন্তু কি করতে পারি বলতো এইভাবে এই টাইপের প্রবলেমগুলো সলভ করতে পারি। তাহলে দেখো আমরা আজকের টিউটোরিয়ালে 3 নাম্বার প্রবলেমটা সলভ করব। 3 নাম্বার প্রবলেমটা নেওয়া হয়েছে বুয়েট 2017-18 সেশন থেকে। এটাও একটা লিমিটেড প্রবলেম। দেখো এখানে দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস cos x ডিভাইডেড বাই x স্কয়ার। এটার আমাদেরকে কি করতে হবে বলতো মান বের করতে হবে। তাহলে দেখো এখানে যদি আমরা প্রথমেই লিমিটের ভ্যালু যেটা দেওয়া আছে x টেন্ডস টু 0 এটা যদি বসাই দিলে আমরা দেখো এখান থেকে পাবো হলো e টু দি পাওয়ার 0 মানে 1 মাইনাস cos 0 এর মান মানে 1, তাহলে 1 মাইনাস 1 মানে 0 হইলো ডিভাইডেড বাই 0। তাহলে এখানে দেখো এটা কিন্তু আমার কি আসছে বলতো 0/0 ফরম্যাট চলে আসছে। তার মানে বুঝতেই পারতেছো আমরা এখানে x এর যে ভ্যালুটা দেওয়া আছে এটা কিন্তু ডাইরেক্টলি বসাই দিতে পারবো না, কারণ ডাইরেক্টলি বসাই দিলে 0/0 ফর্ম আসছে। তাহলে দেখো যদি কোনো একটা ফাংশনের লিমিটের ম্যাপ করতে গিয়ে 0/0 ফর্ম বা ইনফিনিটি এই টার্মগুলো আসে তাহলে সেখানে কিন্তু আমরা কি করতে পারি বলতো লা হসপিটাল রুল বা ল্যাবিটাস রুল অ্যাপ্লাই করতে পারি।
তোমরা যারা আমার আগের টিউটোরিয়ালগুলো ফলো করছো তারা হয়তো জানো যে ল্যাপিটাস রুল দিয়ে কিভাবে লিমিটের প্রবলেমগুলো সলভ করতে হয়। আমি এর আগের টিউটোরিয়ালগুলোতে ল্যাপিটাস রুলের উপরে অনেকগুলো প্রবলেম সলভ করিয়েছি। দেখো আজকে টিউটোরিয়ালে আমি এই প্রবলেমটা ল্যাপিটাস রুল দিয়ে সলভ করব। ল্যাপিটাস রুল দিয়ে যদি তুমি কোনো একটা ফাংশনের লিমিটের মান নির্ণয় করতে চাও তাহলে তোমাকে যেটা করতে হবে লব ও হরকে ডিফারেন্সিয়েট করতে হবে। আমরা কতক্ষণ পর্যন্ত ডিফারেন্সিয়েট করব? যতক্ষণ পর্যন্ত না লিমিটের ভ্যালু বসানোর পরে 0/0 টার্ম বা ইনফিনিটি টার্ম আর না আসে। যতক্ষণ পর্যন্ত লিমিটের ভ্যালু বসাই দেওয়ার পরে এখানে 0/0 টার্ম আসবে ততক্ষণ পর্যন্ত আমাকে লব হরকে ডিফারেন্সিয়েট করতে হবে। একটা পর্যায়ে দেখবা ডিফারেন্সিয়েট করার ফলে এই লিমিটের ভ্যালুটা বসানোর পরে দেখবা 0/0 টার্ম বা ইনফিনিটি টার্ম আসে না। ঠিক ওই সময়টাতে আমরা এক্স এর ভ্যালু বসাই দিয়ে যে ভ্যালুটা পাবো সেটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে দেখো এখানে আমরা এখন কি করবো বলতো ল্যাপিটাস রুল অ্যাপ্লাই করবো। তাহলে লিমিট x টেন্ডস টু 0 তার লব হরকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কত পাবো e টু দি পাওয়ার x স্কয়ার। ডিফারেন্সিয়েট করলে পাবো e টু দি পাওয়ার x স্কয়ার ইনটু 2x মাইনাস cos x কে করলে পাবো আমরা প্লাস sin x ডিভাইডেড বাই x স্কয়ার কে করলে পাবো 2x। এখানে আমরা নোট দিব যে LHospital রুল অ্যাপ্লাইং LHospital রুল। এখন আমরা কি করব বলতো এখানে আমরা x এর যে ভ্যালুটা আছে সেটা বসাইবো। তো x এর ভ্যালুটা যদি আমরা এখানে বসাই তাহলে দেখো এখানে আমরা পাবো 0 প্লাস 0 ডিভাইডেড বাই 0। আবারও আমরা 0/0 ফর্ম পাইতেছি। তার মানে এখানে এখন x এর ভ্যালুটা বসানো যাবে না, আমাদেরকে আরেকবার কি করতে হবে বলতো লব হরকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে দেখো আমরা যদি আরেকবার লব হরকে ডিফারেন্সিয়েট করি তাহলে পাবো লিমিট x টেন্ডস টু 0 তো e টু দি পাওয়ার x স্কয়ার ইনটু 2x আছে। তার মানে এতটুকু জায়গাতে আমাকে কি করতে হবে ইউভি সূত্র অ্যাপ্লাই করতে হবে। ইউভি সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে পাবো e টু দি পাওয়ার x স্কয়ার ইনটু 4x প্লাস e টু দি পাওয়ার x স্কয়ার ইনটু 2 প্লাস cos x ডিভাইডেড বাই 2। এখন দেখো এখানে যদি আমরা x এর ভ্যালুটা বসাই দিই তাহলে আমরা দেখো 0/0 ফর্ম আর আসবে না। তার মানে আমাদের অ্যানসার চলে আসছে। x এর ভ্যালু বসাই দিয়ে যে মানটা পাবো সেটাই হলো আমাদের অ্যানসার। তাহলে আমরা এখানে x এর ভ্যালুটা যদি বসাই তাহলে দেখো এই অংশে আমরা পাবো 0 প্লাস 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 3/2। তাহলে আমাদের লিমিটের ভ্যালুটা বসানোর পরে আমরা যেটা মান পাইলাম সেটা হলো 3/2। তাহলে দেখো এইভাবে আমরা খুব সহজেই LHospital রুল অ্যাপ্লাই করে লিমিটের কিন্তু অনেক প্রবলেম সলভ করতে পারি। আশা করি তোমরা তোমাদের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে এবং তোমাদের বইয়ে লিমিটের যে প্রবলেমগুলো রয়েছে তোমরা ল্যাপিটাস রুল বা LHospital রুলের সাথে খুব সহজে সলভ করতে পারবা। এখন আমি তোমাদেরকে দুইটা এমসিকিউ এর প্রবলেম সলভ করাবো। তাহলে দেখো এখন আমরা আমাদের টিউটোরিয়ালের 4 নম্বর প্রবলেমটা সলভ করব। এই 4 নম্বর প্রবলেমটা নেওয়া হয়েছে ফার্স্ট 2019-20 সেশন থেকে। তবে এটা একটা এমসিকিউ কোশ্চেন। এখানে দেওয়া আছে f of x যদি sin x হয় তাহলে 11th ডেরিভেটিভ অফ f of 0 এর ভ্যালুটা কত হবে। দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই প্রবলেমটা তোমাদের অনেকেরই সলভ করতে তোমরা পারো না, যার কারণে আমি এই প্রবলেমটা তোমাদেরকে সলভ করিয়ে দিব। দেখো এখানে দেওয়া আছে f of x sin x দেওয়া আছে। তাহলে f of x আমরা কি লিখতে পারি sin x, এটা আমাদের দেওয়া আছে। তাহলে দেখো তো 11th ডেরিভেটিভ অফ f of 0 এর ভ্যালু আমাকে বের করতে বলছে। তাহলে দেখো তো একে যদি আমরা একবার ডেরিভেটিভ করি f of x কে তাহলে কত লিখতে পারবো cos x লিখতে পারবো। দুইবার ডেরিভেটিভ করলে আমরা লিখতে পারবো মাইনাস sin x। চারবার ডেরিভেটিভ করলে আমরা লিখতে পারবো মাইনাস cos x। সরি, তিনবার ডেরিভেটিভ করলে আমরা লিখতে পারবো মাইনাস cos x। আর চারবার ডেরিভেটিভ করলে আমরা লিখতে পারবো sin x। তার মানে দেখো এখান থেকে তোমরা কি বুঝলে বলো তো, যখন f of x sin x দেওয়া ছিল একবার ডেরিভেটিভ করে আমরা পাইলাম কত বলতো cos x, আর চারবার ডেরিভেটিভ করে আমরা পাইলাম sin x। তার মানে আমরা যখন 8 বার ডেরিভেটিভ করব তখন কিন্তু আমরা কত পাবো sin x পাবো। 12 বার ডেরিভেটিভ যখন করব তখন আমরা sin x পাবো। তার মানে এখানে f of x sin x এর 4 এর যত গুণিতক বারই আমরা ডিফারেন্সিয়েট করি না কেন আমরা এখান থেকে আমরা কত পাবো বলতো sin x পাবো। তাহলে এখান থেকে f of x sin x হলে f of 4n টাইমস ডেরিভেটিভ অফ x এর আমরা কত লিখতে পারবো বলতো sin x লিখতে পারবো। বুঝতে পারছো? দেখো আমরা এটার জন্য দেখো f of 4n x sin x লিখলাম। এখন যদি আমরা এখান থেকে 4n plus 1 টাইমস ডেরিভেটিভ করি তার মানে দেখো 4n টাইমস ডেরিভেটিভ করে পাইছি sin x, তাহলে 4n plus 1 টাইমস মানে আরেকবার যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা এখান থেকে পাবো cos x। ঠিক আছে, তাহলে 4n plus 2
টাইমস মানে কি বলতো 4n প্লাস 1 করে পাইলাম cos x, তাহলে 4n প্লাস 2 টাইমস যদি আরেকবার ডেরিভেটিভ করি তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো মাইনাস sin x। তারপরে যদি আরেকবার ডেরিভেটিভ করি তাহলে এখানে কত লিখতে পারবো 4n প্লাস 3 টাইমস অফ x ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো মাইনাস cos x লিখতে পারবো। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখলাম 4n প্লাস 3 ইজ ইকুয়াল 3 অফ x ইজ ইকুয়াল আমরা কত লিখতে পারলাম মাইনাস cos x লিখলাম। এটা কিভাবে লিখলাম, যার কারণে দেখো আমি এখানে অনেকগুলো ডেরিভেটিভ করে দেখাইছি। f অফ x ইজ ইকুয়াল টু sin x ছিল, sin x কে চারবার ডেরিভেটিভ করে আমরা পাইলাম sin x ই পাইলাম। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম মানে sin x এর 4 এর গুণিতক বার যতবারই ডেরিভেটিভ করি ততবারই আমরা কত পাবো বলতো sin x ই পাবো। এখন দেখো 4n প্লাস 1 বার ডেরিভেটিভ করলে আমরা কত পাবো cos x পাইলাম, যেহেতু এটাকে cos x পাইছি আরেকবার ডেরিভেটিভ করলে কত হবে 4n প্লাস 2 টাইমস ডেরিভেটিভ করা হবে, যার কারণে এখানে কত লিখলাম মাইনাস sin x লিখলাম। একই ভাবে দেখো এই যে 4n প্লাস 2 টাইমস ডেরিভেটিভ করে পাইছি যেহেতু মাইনাস sin x, তাহলে 4n প্লাস 3 টাইমস মানে আরেকবার যদি ডেরিভেটিভ করি এটাকে তাহলে আমরা পাবো মাইনাস cos x। তাহলে এই মাইনাস cos x টা এখানে লিখলাম। এখন যদি আমরা n ইজ ইকুয়াল টু ইফ n ইজ ইকুয়াল 2 হয় তাহলে এখান থেকে আমরা কত লিখতে পারবো দেখো তো 4 ইনটু 2 প্লাস 3 না, তার মানে এখানে আমরা কত লিখতে পারলাম দেখো 4 দুগুণ 8 আর 3 এ 11, তাহলে আমরা কিন্তু 11 টাইমস ডেরিভেটিভ করা হয়ে গেছে। x ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো মাইনাস cos x লিখতে পারলাম। আমাদেরকে এখন কি বের করতে বলছে বলতো 11 টাইমস ডেরিভেটিভ অফ f অফ 0 এর ভ্যালু বের করতে বলছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 11 টাইমস অফ x এর জায়গায় যদি এখন আমরা 0 লিখি তাহলে এখানে আমাকে কি করতে হবে বলতো cos 0 লিখতে হবে। তোমরা জানো cos 0 এর ভ্যালু কত বলতো, cos 0 এর ভ্যালু হলো 1, যেহেতু সামনে মাইনাস আছে তাহলে কত হবে বলতো মাইনাস 1। এটাই তোমাদের এমসিকিউ আসছিল। তাহলে দেখো f অফ x sin x হলে 11th ডেরিভেটিভ অফ f অফ 0 এর ভ্যালুটা হবে কত বলতো -1 হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি তোমরা বুঝতে না পারো তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবে, ইনশাআল্লাহ আমি আগামী টিউটোরিয়ালে এই প্রবলেমটি আবার বোঝানোর চেষ্টা করব। আর যদি তোমাদের একটু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা ভিডিওটি আবার নতুন করে পুনরায় দেখা শুরু করো, আশা করি বুঝতে পারবে। দেখো এখন আমরা আজকের টিউটোরিয়ালের লাস্ট প্রবলেম 5 সলভ করব। এখানে দেওয়া আছে y ইজ ইকুয়াল 2 ইনটু x প্লাস 1 ডিভাইডেড বাই x এর সর্বোচ্চ মান বের করতে বলছে। এখানে অপশন দেওয়া আছে, এই অপশনগুলো থেকে যে কোনো একটা তোমাকে সিলেক্ট করে आंसर দিতে হবে। এই প্রশ্নটা আসছে কুয়েট 2017-18 সেশনে। তাহলে দেখো তোমরা সর্বোচ্চ মান বা গুরু মান বা লঘু মানের যে একটা সূত্র দেখছো না, যেটাকে কি করতে হয় বলতো ডেরিভেটিভ করতে হয়। ফার্স্ট ডেরিভেটিভ করে সেটাকে ইজ ইকুয়াল 0 করতে হয়, 0 করে যে ভ্যালুটা পেতে হয় সেটা আবার কি করতে হয় বলতো তোমাদের সেকেন্ড ডেরিভেটিভে বসাইতে হয়। সেকেন্ড ডেরিভেটিভ বসানোর পরে যদি সেটা কি হয় বলতো মাইনাস মান যদি আসে তাহলে লঘু মান, আর যদি প্লাস মান আসে গুরু মান। এইভাবে তোমরা করে দেখছো না, এটা অনেক বড় হয়ে যায় কিন্তু, বুঝতে পারছো? এমসিকিউ এর জন্য এই প্রবলেমটা কিন্তু এইভাবে সলভ করা অনেক টাফ হয়ে যায়, বুঝতে পারছো? কারণ অনেক টাইম লেগে যাবে, যার কারণে দেখো আমরা খুবই শর্টকাটে আমরা এই প্রবলেমটা সলভ করব। এখানে দেখো আমরা অপশন টেস্ট করব। দেখো এখানে অপশনে কি দেওয়া আছে বলতো, অপশনগুলো ইনফিনিটি, 0, 2, -2 আর হলো -4 দেওয়া আছে। এখন দেখো এই যে y is equal to 2 into x plus 1 divided by x এর সর্বোচ্চ মান বের করতে বলছে। তাহলে x এর সর্বোচ্চ মান কত হইতে পারে বলতো? যদি x tends to infinity হয়, এর চাইতে তো আর বড় কোনো মান হইতে পারে না। ইনফিনিটি চাইতে কি আর বড় কোনো মান হইতে পারে? কখনোই হইতে পারে না। তাহলে x tends to যদি ইনফিনিটি হয় তাহলেই তো এই ফাংশনটার সর্বোচ্চ মান আমরা পাবো না? অবশ্যই পাবো। তাহলে x tends to যদি ইনফিনিটি আমরা যদি এখানে বসাই দিই তাহলে আমরা কত লিখতে পারবো দেখো, ইনফিনিটি প্লাস 1 ডিভাইডেড বাই ইনফিনিটি। তাহলে এখান থেকে তুমি কত লিখতে পারো, 2 ইনটু ইনফিনিটি প্লাস কত 0 হবে, 1 বাই ইনফিনিটি মানে 0। তার মানে এখানে আসতেছে কত বলতো, ইনফিনিটি আসতেছে। তার মানে দেখো খুব সহজেই কিন্তু আমরা y is equal to 2 into x plus 1 divided by x এর সর্বোচ্চ মান আমরা বের করতে পারলাম। आंसर হবে a ইনফিনিটি। আশা করি তোমরা আজকের টিউটোরিয়ালের প্রবলেমগুলো খুব সহজভাবে বুঝতে পারছো। আর যদি বুঝতে না পেরে থাকো অবশ্যই সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবে। ইনশাআল্লাহ আমি তোমাদেরকে প্রবলেমগুলো আরো সহজভাবে আগামী টিউটোরিয়ালে বোঝানোর চেষ্টা করব। আর তোমরা যদি একইভাবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথের উপরে বিভিন্ন চ্যাপ্টারের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের সলিউশনের টিউটোরিয়াল পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিতে পারো। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি অ্যাডমিশন টেস্টের উপরে যদি তোমরা রেগুলার টিউটোরিয়াল পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর আজকের টিউটোরিয়ালটি তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবে। ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাআল্লাহ আগামী টিউটোরিয়ালে আবারও দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে।